দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আর আজকে এই সাতক্ষীরা জেলার সমতল ভূমিতে যে কমলা বাগানটি গড়ে উঠেছে এটির বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আমি মূলত ইউটিউব ঘাটতে ঘাটতেই আমার এই আগ্রহটা জন্মাইছে। এই 3 বিঘা 5 কাঠা জমি রোয়া 313টা চারা। ওই বাগানে গিয়েছিলাম, বাগানে গিয়ে সেখানে দেখছি, খাইছি, তারপরে ওখান থেকে চারা অর্ডার করছি। এতে যে ইনকাম হয় ভালোভাবে চলে যায়, দেরি করা যায় না। এতে আল্লাহ দিলে বছরে 20-30 লাখ টাকাও হতে পারে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আপনাদের দোয়ায়। আচ্ছা, এই যে আপনি দার্জিলিং কমলা চাষাবাদ শুরু করেছেন, আমরা তো জানি কমলা সাধারণত পাহাড়ি অঞ্চলেই বেশি হয়। তা সাতক্ষীরা জেলাতে এই যে সমতল ভূমিতে এখন এত সুন্দর কমলা বাগান হয়েছে, যেটা আপনার এই বাগানটা দেখে আমরা বুঝতে পারছি। তো এই কমলা বাগানটা করার পেছনের কারণটা কি ছিল? আরো তো অনেক জাতের আছে। বাগান করার পিছনে মূলত আমার ছেলে চাকরি বাকরি করতে চায়নি, সেও মাস্টার্স পাস, আর চাকরি শেষে হওয়াও খুব কঠিন। এই কারণে সে ওটা উদ্যোগ নিয়েছিল নেটফেট দিকে একটা কমলার বাগান করি, অন্তত বেকারত্ব ঘুষুক, সেই হিসাবে আমাদের কমলার বাগান করা। আচ্ছা, তাই যে দার্জিলিং জাতের কমলা চারা কোথা থেকে এনেছিলেন তাহলে? যশোরের চুয়াডাঙ্গাতে আর নীলফামারীতে আনা। প্রথমে কয়টা দিয়ে শুরু করেছিলেন? এই 3 বিঘা জমি 313 পিস চারা আছে। আঙ্কেল, এই বাগানের বয়স কতদিন হচ্ছে? এই 5 বছর, 20 সালে এপ্রিল মাসের দিক রোয়া। সেখান থেকে পরিচর্যা করে এই পর্যন্ত গত বছর অল্প কিছু ফল হয়েছিল, কিছু বেচাকেনা হয়েছিল, আর এবার আপনাদের দোয়ায় যদি বড় কিছু হয়। হ্যাঁ, দেখেছি যে প্রত্যেকটা গাছেই কিন্তু কমলা ধরেছে, প্রচুর ফল আছে। যদি এটা ঠিকঠাক মতো যায় তাহলে আপনার পুরো বাম্পার ফলন হবে বলা যায়। তো এই যে আপনার ছেলে যে ইন্টারনেট থেকে দেখলো বা অন্যান্য জায়গা থেকে শুনে এই যে কমলা চারা রোপণ করেছিলেন, তো একটা ঝুঁকি কিন্তু থেকে যায়, যেহেতু আপনি বাইরে থেকে চারা নিয়ে আসছেন, আপনি কিন্তু এই চারাটা সম্পর্কে ওভাবে জানেন না। যখন ইনভেস্ট করলেন এতগুলো টাকা দিয়ে, নিশ্চয়ই আপনি এগুলো চারাগুলো এনেছেন। তো এই চারাগুলো যখন আনেন তখন এটা কি গুটি অবস্থায় ছিল নাকি হচ্ছে ওরা বাগানে গিয়েছিল? আমার ছেলে বাগানে গিয়েছিল, সেও অনেক মোটা হয়েছিল, ফল সে সময় দেখে এসে চারা সেখান থেকে নিয়ে এসে তারপরে এই পর্যন্ত আমরা আসতে পারেছি হাঁটি হাঁটি পাপা করে। এই চারাগুলো যখন নিয়ে আসলেন, চারা এবং এখানে রোপণ করলেন, এটা কি আগে অন্য কোনো ফসল ছিল এই জমিতে নাকি শুরুতেই এটা ছিল? এই জমিতে আম্রপালি বাগান ছিল, তারপরে হিমসাগর লাগানোর পরে আমে তো খুব ভালো পড়তে হচ্ছে না দেখি আমার ছেলে নেট ঘুটি ঘুটি এই কমলার চাষ করবে এরকম একটা উদ্যোগ নিয়েছিল। তো আমি তাতে সায় দিয়েছিলাম এবং তার পিছনে যত খরচ করার বিয়ার করার আমি করেছি। আচ্ছা, তাই এই কমলার তো অনেক ধরনের জাত রয়েছে। হ্যাঁ, এখন আমাদের দেশেও অনেক জাতের কমলা। তো আপনি দার্জিলিং কমলাটাই কেন? এখন ওনারা বললো দার্জিলিং থেকে কলমের যে বীজ ডাল যেগুলো ওইগুলো আইনি ওরা কলম করি ওখানে মানে চারা তৈরি করিস, সেই হিসাবে ওদের কাছে বিশ্বাস করে আনা, এবং হয়েছেও খারাপ না, মোটামুটি সেই দার্জিলিংই হয়েছে গত বছর যা দেখা গেছে। কিন্তু আপনি এই যে বললেন যে বাবা মা হিসেবে তো সব বাবা মার একটা স্বপ্ন থাকে যে ছেলে বড় কোনো চাকরি বাকরি করবে, তো সেই জায়গা থেকে কৃষি কাজকে যে বেছে নিল, এটা আপনি সমর্থন করেছিলেন শুরুতে? দেখেন, আমার একটা ছেলে একটা মেয়ে বিয়ে গেছে, মেয়ে ভালো অবস্থানে আছে, ছেলেটা চাকরি বাইরে করতে গেলে আমাদের দেখাশোনা করবে কে? আর তা বাদে ছোটোখাটো চাকরি, যেরকম আমি প্রাইমারি স্কুলে চাকরি করি, আমার ওয়াইফ ফ্যামিলি প্ল্যানিং চাকরি করে, এতে যে ইনকাম হয় ভালোভাবে চলে যায়, দেরি করা যায় না, ভবিষ্যতে এমন কিছু করা যায় না। সেই হিসাবে বাগান করেছে, যদি 7-8 বিঘা জমি লেবু বাগান করেছে, এতে আল্লাহ দিলে বছরে 20-30 লাখ টাকাও হতে পারে। আঙ্কেল, আপনার কাছে এবার একটু প্রশ্ন, যে আপনি তো বলেছেন প্রথমে 313টা নিয়ে শুরু করেছিলেন, যেহেতু 5 বছর হয়ে গেল আপনি দার্জিলিং কমলা চাষাবাদ করছেন। 20 সালে এই 3 বিঘা 5 কাঠা জমি রোয়া 313টা চারা, তারপর 22 সালে 2 বিঘি রোয়া, 23 সালে আসি 3 বিঘি রোয়া, এই গড়ে 8 বিঘা জমি লেবু চাষ করা হয়েছে। আঙ্কেল, আপনি তো রিটায়ার্ডে গেছেন, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, তাহলে এই যে এখন এত বড় বাগানের দেখাশোনার দায়িত্বটা কি আপনি একা করছেন নাকি আপনার ছেলেটাই পুরোটা দেখে? না, এখন এর দায়িত্ব আমি অত তো দেখাশোনা করে পারি না, আমার ছেলেটাই বর্তমানে যা কিছু করতে হয় সেই করে, মানে আর্থিক যোগানটা হেল্প করি আমি, যখন যেটা প্রয়োজন সে সেইটা ব্যবহার করে, সেইটা করে, আর্থিক যোগানটা আমার লক্ষ্য করতে হয়। এখন আপনার ছেলে কি এখানে আছে? আচ্ছা, তাহলে আমরা একটু তার কাছ থেকে শুনবো যে কিভাবে তিনি। ওবায়দুর রশিদ, তুমি এদিকে আসো।
ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেলের কথা শুনে মনে হলো যে আপনি একজন স্বাধীনচেতা মানুষ, অর্থাৎ অন্যের অধীনে হয়তো বা কাজ করতে চান না, সেই জন্য নিজেই কৃষি কাজে আসা। তো কৃষি কাজেই কেন বেছে নেওয়া হলো আপনার? আমি ছোট থেকেই কৃষিতে মানে কৃষি নিয়েই কাজ কাম করি। লেখাপড়া করছি, মাস্টার্স করছি রাষ্ট্রবিজ্ঞানে। তারপরে আমি আসলে চাকরি করার ইচ্ছা খুব একটা ছিল না আমার। তারপরে নিজে উদ্যোগ নিয়েই এই লেবু বাগান করছি আমি। এর আগে আমার আব্বু আম বাগান করছিল, পেয়ারা বাগান করছিল। এরপরে আমি নিজেই এই লেবু বাগানটা করছি। এখন গত বছর ফলন আসছিল একবার, 4 বছর 5 বছর হয়েছে গাছের বয়স, আর এবার দ্বিতীয় ফলন। এইভাবেই আর কি, আর এইভাবেই কৃষি কাজ করে জীবনটা কাটিয়ে দিতে চাই। আরও তো বিদেশি অনেক জাতের ফল ছিল, তো সেগুলো নিয়ে কাজ না করে আপনি কেন এই দার্জিলিং কমলাটাকে নিয়ে কাজ করছেন? কারণ আমরা যেহেতু শুনে আসছি যে আসলে পাহাড়ি অঞ্চলে এই জাতীয় কমলা ভালো হয়, তো এই সেক্ষেত্রে সমতল ভূমিতে আপনি যে দার্জিলিং কমলা চাষাবাদ করছেন। আমি মূলত ইউটিউব ঘাঁটতে ঘাঁটতেই আমার এই আগ্রহটা জন্মাইছে। আমি দেখছি উত্তরবঙ্গে অনেক জায়গায় দার্জিলিং কমলার চাষ হয়। ইভেন আমাদের পাশে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এসব অঞ্চলেও কমলার চাষ হয়। আমি গেছি ওখানে, যে দেখছি, খাইছি গাছ থেকে পেড়ে, তখন আমার মনে হয়েছে না আমাদের এদিকেও হতে পারে। এই জন্য আমি এই চেষ্টাটা করছি। আর বিদেশি অন্য ফল নিয়ে কাজ করার আগ্রহ তেমন জন্মায়নি আমার। এটাই মূলত আমার পছন্দ হয়েছে, এই জন্য এটা করা। আচ্ছা, তো আপনি যেহেতু অন্যান্য জায়গায় বললেন যে ওখানে টেস্ট করেও দেখেছেন, তো স্বাদের কি পার্থক্য আছে? আপনি যেহেতু একবার ফলন এখান থেকে না না, স্বাদের তেমন কোনো পার্থক্য আমি দেখি না, স্বাদ একই। একটা ভ্রান্ত ধারণা আছে কিন্তু যে জমির কারণে বা মাটির কারণে কিন্তু ওই যে স্বাদ ভিন্নতা হয়। না না, এটা একটা ভুল ধারণা। জাত যদি সঠিক হয় আমার মনে হয় সবখানেই হবে। আপনার কথা শুনে বলছি অনেক সিম্পলি কিন্তু ব্যাপারটা হয়ে গেল যে আপনি যে দেখলেন, তারপর টেস্ট করলেন, দেন তারপরে আপনি এখানে এসে সেটা অ্যাপ্লাই করলেন। হ্যাঁ, তো ব্যাপারটা কি আসলে এরকম ছিল না? শুরুর জার্নিটা কেমন ছিল? না না, এত সিম্পলি ছিল না। আমি মোটামুটি প্রায় 2 বছর ধরে ঘাটাঘাটি করছি বিষয়টা নিয়ে, কিন্তু আসলে আমাদের এলাকার লোকজন তো আমাকে ওইভাবে উৎসাহ দেয়নি। তারপরেও আমি নিজের থেকেই একটু রিস্ক নিলাম যে নতুন কিছু করব, যার কারণে এটা করছি। করার পরে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু আমি কিছু মনে করি না। আমি চিন্তা করছি আমি আমার মতোই করব। আচ্ছা, তারপরে করছি। এখন আসলে অনেক স্ট্রাগল করতে হয়েছে, নাইলে এত পর্যন্ত আসতে পারিনি। আর ব্যবসায় তো লাভ লস থাকে। হ্যাঁ, অবশ্যই লাভ লস থাকবেই। এইভাবে আস্তে আস্তে করলাম। তো চারাগুলো কিভাবে সংগ্রহ করে? চারাগুলো ওই বাগানে গিয়েছিলাম, বাগানে গিয়ে সেখানে দেখছি, খাইছি। তারপরে ওখান থেকে চারা অর্ডার করছি। আমি এখান থেকে গাড়ি নিয়ে গেছিলাম চারা আনতে। নার্সারিগুলোতে দেখা যায় অনেক সময় আপনাকে বলা হচ্ছে একটা, কিন্তু দিয়ে দিচ্ছে অন্য একটা চারা। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে শতভাগ নিশ্চিত হলেন যে না, আমি সঠিক চারাটাই পাচ্ছি? শতভাগ নিশ্চিত আমি না, তারপরেও ওনাদের সাথে কথা বলছি, পরামর্শ করছি। মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এটা নির্ভরযোগ্য। তারপরে আমি চারা অর্ডার করছি। চারা অর্ডার করছি, কিছু চারা কুরিয়ারের মাধ্যম দিয়ে নিয়ে আসছি উত্তরবঙ্গ থেকে, আর কিছু চারা আমি নিজে গিয়ে নিয়ে আসছি। এখন তো বলা যায় মোটামুটি সফলতার দিকে আগাচ্ছেন, যেহেতু আপনি অলরেডি একবার হারভেস্ট করে ফেলেছেন। আর এই বছর আমি দেখলাম প্রতিটা গাছে কিন্তু একদম গাছ ভরে গিয়েছে কমলায়। তার মানে বলতেই পারি যে আপনি কিন্তু সফল। সফল এখনো বলা যাবে না পুরোপুরি সফল। গত বছর আমি আসলে দার্জিলিং কমলার একটু সমস্যা আছে আমাদের এলাকায়, পানির সমস্যা, মানে ওর রস শুকায় যায়। ওইটা পানিটা ঠিক মতো মেনটেন না করতে পারলে এটা সমস্যা হয়। এবছর আমি আরো অনেক কিছু শিখছি। এবছর ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করতেছি। এখন উপরওয়ালাই ভালো জানে কি হবে, তবে মোটামুটি আমি সফল। এখন আমি বলতেছি আমি সফল। তার মানে শুধুমাত্র যে কৃষি কর্মকর্তাদের সহায়তা নিয়ে শুরু করতে হবে ব্যাপারটা এরকম না। আপনার ক্ষেত্রে হয়েছে যেটা আপনি অনেক ঘাটাঘাটি করেছেন ইন্টারনেটে বা বিভিন্ন সোর্স থেকে জেনেছেন, এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই যে এত দূর আপনি আসতে পেরেছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে সমতল ভূমিতে এত সুন্দর দার্জিলিং কমলার চাষাবাদ এখানে করা হচ্ছে। তো ভাই, আমার কিন্তু খুব আগ্রহ জন্মাচ্ছে যে আসলে কিভাবে আপনি এটা রোপণ করলেন, এটা কিভাবে যত্ন নিচ্ছেন, সেগুলো নিয়ে শুনবো বিরতির পরে। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের সাথেই থাকবেন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। তো এই যে ভাই, আপনি অনেক ঘাটাঘাটির পরে চারাগুলো সংগ্রহ করলেন, নিজে যে আনলেন এবং কুরিয়ার মাধ্যমে আনিয়েছিলেন।
তো এই জমিতে যেহেতু এর আগে আম বা অন্যান্য ফসলের চাষ হয়েছে, তো সেই ক্ষেত্রে এই দার্জিলিং কমলা চাষের জন্য কিভাবে আপনি প্রথমে এই জমিটাকে প্রস্তুত করলেন? জমিটা প্রথমে চাষ দিছি, তারপরে আপনার আর কিছুই তেমন করি নাই। প্রথমে চারা রোপণ করছি, চারা বেঁচে গেলে তারপর আমি এর পরিচর্যা শুরু করছি। আচ্ছা, চারাটা প্রথমে তো আঙ্কেল বলছিলেন 313টা দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ, এখানে কি 313টাই আছে না আরো বেশি আছে? 313টাই আছে, এখানে বেশি নাই, অন্য জায়গায় আছে। চাষ দেওয়ার পরে জমিটাকে কি ফেলে রাখতে হয়েছে মানে রোপণ করার আগে? ছিল, 1 সপ্তাহ মতো ফেলানো ছিল। আচ্ছা, এবং ওখানে কি কোনো ধরনের কোনো মেডিসিন ব্যবহার করা না, হয়েছে? আমি আগে থেকে কোনো মেডিসিন ব্যবহার করিনি। বেঁচে গেলে তারপরে আমি সার, তারপরে গোবর সার, জৈব সার, বিশেষ করে জৈব সার বেশি দিছিলাম, তারপরে অল্প কিছু রাসায়নিক সার দিছিলাম। আচ্ছা, এইভাবে আস্তে 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 যখন গাছ বড় হতে শুরু করলো তখন মোটামুটি খাবার দাবার দেওয়া শুরু করছি। গাছে কীটনাশক মাঝে মধ্যে দিতে হয়, গাছের কিছু রোগ বালাই আছে। আপনার এই যে পাতা মোড়ানো এক ধরনের পোকা আছে, সেটার জন্য কীটনাশক দিতে হয়। তারপরে লেদা পোকা আছে, পাতা খেয়ে ফেলে, সেটার জন্য ওষুধ দিতে হয়। এইভাবে আর কি আস্তে এই আস্তে। পোকা দমনের জন্য ওষুধ ছাড়া কি আর অন্য কোনো পদ্ধতি আপনারা ব্যবহার করেন? অনেক জায়গায় তো ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়। ফ্রেমন ফাঁদের জন্য, ফ্রেমন ফাঁদ ফ্রুট ফ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, পোকা দমনের জন্য মূলত কীটনাশকই ব্যবহার করা হয়। তো আমি দেখছিলাম যে প্রতিটা গাছের কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এই দূরত্বটা কতটুকু হলে মানে সঠিক হয়? এটা আমার দেওয়া আছে 12 ফুট। প্রতিটা গাছের থেকে হ্যাঁ। দূরত্ব? গাছ থেকে গাছের দূরত্ব 12 ফিট দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় আর একটু বেশি দিলে ভালো হয়, 16 ফুট দিলে ভালো হয়। এটার কারণটা কি? মানে এখনই আমার এই গাছের বয়স 4.5 বছরের একটু বেশি, এখনই গাছের গায়ে গাছ লেগে গেছে। হ্যাঁ, এবং বেশ ঘন হ্যাঁ, দেখা ঘন যাচ্ছে। হয়ে গেছে, যার কারণে আমার মনে হয় আর একটু তো ডিসটেন্স এখানে কি বেশি প্রুনিং দিলে ভালো হয়। করা লাগে? তো অবশ্যই। হ্যাঁ, অবশ্যই গাছ প্রুনিং করা লাগে। কমলা গাছ একটু উপরেই ওঠে বেশি, আচ্ছা, মালটা গাছের মতো গোল হয় না, এই জন্য একটু প্রুনিং করতে হয় গাছ। আচ্ছা, প্রুনিংটা কতদিন পর পর করতে হয়? বছরে একবার করলেই হয়। এবং আপনি একটু আগে বললেন যে ওই চারাগুলো বেড়ে মানে জীবিত থাকার পরে হচ্ছে আপনার মেইন ট্রিটমেন্টটা শুরু হয়, অর্থাৎ গাছের খাবার দাবার যত্নর বিষয়গুলো চলে আসে। তো গাছের জন্য কি ধরনের খাবার উপযুক্ত বলে মনে করেন? একটা গাছে ছোট অবস্থায়, এখন ওইভাবে তো আমি মেপে দেই নাই, তারপরেও ছোট অবস্থায় রাসায়নিক সার একটু কম দিতে হয়, জৈব সার একটু বেশি দিতে হয়। রাসায়নিক সার অল্প পরিমাণে, আপনার টিএসপি, ড্যাব, পটাশ, ইউরিয়া এগুলো ব্যবহার করাম। তারপরে আপনার বছর গাছ যত বেশি বড় হবে তত খাবার বেশি দিতে হবে। এখন আমার একটা গাছের বয়স 4-5 বছর, এখন গোবর সার কিংবা জৈব সার আপনার মিনিমাম একটা গাছের গোড়ায় 15 কেজি জৈব সার দিতে হবে, একটা গাছের গোড়ায় টিএসপি দিতে হবে 100 থেকে 150 গ্রাম, ড্যাব 100 থেকে 150 গ্রাম, পটাশ ওই রকম 50-60 গ্রাম। এইভাবে আস্তে আস্তে আসলে গাছ যত বড় হবে তত সারের মাত্রাও বাড়াতে হবে। আপনার কাছ থেকে তো আমরা রেশিওটা শুনলাম যে কতটুকু সার কি অনুপাতে দিতে হয়, কিন্তু দেওয়ার প্রসেসটা কি? দেওয়ার প্রসেসটা হচ্ছে আপনার প্রথমে বাগানটা তো নিট অ্যান্ড ক্লিন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যে আগাছা দমন করতে হবে, ঘাস যেগুলো আছে এগুলো মেরে দিতে হবে। তারপর আপনার গাছের একেবারে গোড়ায় দেওয়া যাবে না, গাছ থেকে একটু দূরত্বে, গাছ যত বড় হবে তত দূরত্ব বাড়াতে হবে। দূরত্ব বাড়ানোর আপনার সারগুলো গাছের হয়তো 1 ফুট কি 2 ফুট দূর থেকে আপনার এই সারগুলো ছিটাই দিতে হবে। ছিটাই দিয়ে কোপায় দিতে হবে, কোপায় দেওয়ার পরে একটু ভিজাই দিলে সারটা ভালো কাজ করে। আচ্ছা, এই আপনি যেহেতু গত বছর প্রথম হারভেস্ট করেছেন ফলটা, তো এই ফল আসার আগে বিশেষ কোনো যত্ন আছে? লেবু জাতীয় ফল, বিশেষ করে সাইটার জাতীয় ফল, এর সমস্যা হচ্ছে আপনার একটু বড় সাইজ হলে ফ্রুট ফ্লাইয়ের একটু সমস্যা আছে, যার কারণে আমরা ফ্রামন ফাঁদ ইউজ করি। ওইটা হয়ে যাওয়ার পরে মূলত তারপরে আর কোনো সমস্যা হয় না পাকা পর্যন্ত। এবং ফল আসার পরে কি? ফল আসার পরে একটু ট্রিটমেন্ট করা লাগে, একটু ভালোভাবে ট্রিটমেন্ট করা লাগে। ফলে আপনার দাগ হয়, প্রচন্ড দাগ হয়, মাকড়ের ব্যাপক সমস্যা আছে লেবু গাছে। লেবুতে মাকড়ের ঝামেলা করে, মাকড়ের কারণে লেবু ঝরে যায়, পড়ে যায়, যার কারণে আমরা কীটনাশক স্প্রে করি। মাকড়ের জন্য মূলত বেশ কিছু কীটনাশক ব্যবহার করতে হয়। আচ্ছা, আপনি কোনটা ব্যবহার করছেন? আমি ব্যবহার করছি আপনার সানমেট্রিন, অটো কোম্পানির, আচ্ছা, অটো ক্রপ কেয়ার লিমিটেড। ওটা দেওয়ার কি কোনো বিশেষ নিয়ম আছে কিনা? ওইটা মাত্রা আছে, সেই মাত্রা অনুপাতে দিতে হয়। মাত্রা বেশি কেমন হতে পারে এই মাত্রাটা? এটা আপনার পানির লিটারে হিসাব, 1 লিটার পানিতে 1.25 কিংবা 1.50 এরকম। আচ্ছা ভাই, এই যে দার্জিলিং কমলার ক্ষেত্রে ফুল থেকে ফল হতে কতদিন সময় লাগে? ফুল আসে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিংবা মার্চে,
এরপরে ফুল আসার পরে আর কোনো পরিচর্যা কোনো কীটনাশক গাছের স্প্রে করলে ফুল নষ্ট হয়ে যায়। তারপরে আপনার ফুল থেকে যখন ফল হয় আর আপনার পরাগায়ন এমনিই পরাগায়ন হয়ে যায় প্রাকৃতিকভাবে। প্রধান জিনিস হলো পানি না দিলে ফল খারাপ হয়ে যাবে, ঝরে যাবে গাছ থেকে। এজন্য পানিটা মোটামুটি ভালোভাবে সেচ দিতে হবে, এইভাবে করলে মোটামুটি ভালো হবে। সর্বোপরি আপনি একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা এবং কৃষিকে ভালোবেসেই এই উদ্যোগটা নিয়েছেন। আর শেখার তো আসলে কোনো শেষ নেই, আপনি নিজে এখনো শিখছেন এবং এই নিজের অভিজ্ঞতাকেই কাজে লাগাচ্ছেন। আমার মনে হয় অদূর ভবিষ্যতে আপনি এভাবেই যদি আপনার প্রচেষ্টা চালিয়ে যান, আপনাকে দেখে আরও অনেক তরুণরা কৃষিতে আসতে আগ্রহী হবেন। ভাই, আপনি যেহেতু প্রথমবার হারভেস্ট করেছেন, আমার একটু জানার ইচ্ছা যে আপনি কিভাবে এগুলো বাজারজাত করতে পেরেছিলেন কিনা বা আপনার লাভ লস সম্পর্কেও শুনবো, তবে বিরতির পর। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার। কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের সাথেই থাকবেন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। চাকরি করবেন না বিধায় অনেক রিস্ক নিয়ে এবং বেশ একটা ঝুঁকি নিয়ে, আমি বলবো যে ঝুঁকি নিয়ে আপনি হচ্ছে দার্জিলিং বাগানটা গড়ে তুলেছেন। হ্যাঁ। তো ভাই, এই বাগানের বয়স তো প্রায় 5 বছর হলো আপনি বলছিলেন। তো এই পাশে দেখলাম প্রায় 313টার মতো গাছ আছে এবং অপর পাশেও কিন্তু আরো অনেকগুলো গাছ আমরা দেখেছি। আপনি কত বছর বয়সে প্রথম মানে এই ফল পাওয়া শুরু করেছেন? আমি দ্বিতীয় বছরে কিছু ফল পাইছিলাম, কিন্তু রাখতে পারিনি। তারপরে তৃতীয় বছরেও কিছু ফল আসছিল, সেগুলো বিক্রি করতে পারিনি, লোকজনের দিয়েছিলাম খাইতে, নিজেরা খাইছিলাম। মানে অর্থাৎ পরীক্ষামূলক বলা যায়। হ্যাঁ, পরীক্ষামূলক। আর তৃতীয় চতুর্থ বছরে এসে কিছু ফল বিক্রি করছি, হারভেস্ট করছি, কিন্তু আসলে আমরা তো নতুন, পরিচর্যা সম্পর্কে আমাদের অত ধারণা নাই, যার কারণে কিছু ফল নষ্ট হয়ে গেছিল। তারপরেও কিছু হারভেস্ট করছিলাম, বিক্রি করছিলাম, মোটামুটি ভালো। অর্থাৎ তৃতীয়বারে আপনি সফল হতে না পারলেও চতুর্থবার আপনি সফল হয়েছেন। আর তখন কি বাজারে কেনাবেচা করতে পেরেছিলেন? না, হ্যাঁ, বাজারে কেনাবেচা করছিলাম, কিন্তু আমার এখান থেকেই আমি বিক্রি করছিলাম। পাইকারি পাঠিয়ে এখানে এসে নিয়ে গেছিল। আচ্ছা, তারা কি বাগান দেখে এখান থেকে নিয়ে গেছে? হ্যাঁ, বাগান দেখে এখান থেকে নিয়ে গেছিল। যে কোনো ফল গাছ প্রথম বছরে ফলটা না রাখাই ভালো, কারণ গাছের পরে একটা বেশ ধকল যায় ফল রাখার ফলে। তো এটার সাথে আপনি কতটুকু একমত? মানে আসলে ছোট গাছে ফল নিলে অনেক সময় গাছ মারাও যেতে পারে, যার কারণে আমি প্রথম 2 বছর ফল নেইনি। ফুল হয়েছিল কিন্তু ফল নেইনি। তৃতীয় বছরে এসে আমি কিছু ফল নিয়েছিলাম, সেটা আমি বাজারজাত করিনি, আমি নিজে খেয়েছি, অপরকে খাইয়েছি। তারপরে এই গাছের বয়স এখন 4 বছরের উপরে। এখন গাছে যত ফল হবে কোনো সমস্যা নাই, মোটামুটি এখন গাছ ধারণ ক্ষমতা বাড়ছে, এখন গাছ খাবার দিতে পারবে, এখন গাছে ফল যতই হোক অসুবিধা হবে না। এই যে প্রথমবার যখন আপনি বিক্রি করলেন, কেমন দামে বিক্রি করেছিলেন? আমি মূলত পাইকারি দামে বিক্রি করছিলাম 6000 টাকা মন, 150 টাকা কেজি, এইভাবে বিক্রি করছিলাম আপনার প্রথমবার। আর এবছর এখন তো ফল ম্যাচিউরড হবে ডিসেম্বর মাসে, তারপরে বিক্রি করব। কত কি বিক্রি হবে সেটা তখন। আর স্বাদ কেমন ছিল? স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। মানে আমরা যেরকম শুনি যে দার্জিলিং লেবু অনেক মিষ্টি হয়, এটা কি আসলেই? আসলে বাজারে আপনারা দেখছেন কিনা জানি না, দার্জিলিং থেকে যে কমলাগুলো আসে, ওই কমলাগুলোর থেকেই আমার কমলার স্বাদ বেশি আমি মনে করি। মানে আপনি এটা তাহলে চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, চ্যালেঞ্জ করতেছি। হ্যাঁ, এটা কি মাটির কোনো কারণ আছে নাকি আপনার মনে হয় যে পাহাড়ি ছাড়াও সমতল ভূমিতেও আসলে? অবশ্যই সমতল ভূমিতে মিষ্টতা হবে, জাত ভালো হলে অবশ্যই। আমি ছোটবেলা থেকে দেখছি যে আপনার কমলা লেবু লাগাইলেই টক হয়। মানুষের এই ধারণাটা ছিল যে মাটির কারণে পাহাড়েই হয় কমলা, মানুষের ধারণা ছিল না যে সমতল ভূমিতে কমলা হয়। এখন তো সমতল ভূমিতে কমলা হচ্ছে এবং খুব সুন্দর কমলা হচ্ছে। গত বছর যেহেতু আপনি হারভেস্ট করেছেন, তাহলে টোটাল কত পেয়েছিলেন এই বাগানটা থেকে? গত বছর আমি এক গাছ থেকে 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত পেয়েছি কমলা। আর এবছর আশা করতেছি এক গাছে 40 কেজি কিংবা তারও বেশি হইতে পারে, আবার একটু কমও হইতে পারে, 35 কেজি 30 কেজি হইতে পারে।
এভারেজ আপনার 1 মণ করে কমলা হবে এক এক গাছে। তার মানে বলতেই পারি যে এবার দ্বিতীয় বছর অর্থাৎ হারভেস্ট আপনার দ্বিতীয় বছর এটা, যে আপনি পুরো বাম্পার ফলন হয়ে যাবে, বলে না যে লেবুর বাম্পার ফলন, তো আপনার এই বাগান দেখে আমার সেটাই এবার মনে হচ্ছে। আমি মোটামুটি বলতে পারি যে আসলে বাম্পার ফলন হয়েছে। তো বাজারে কিন্তু একটা সিন্ডিকেট দেখা যায়, যারা ব্যবসায়ী আছেন অনেক সময় বিক্রি করতে যে সেই দামটা হয়তো বা পাচ্ছে না, কিন্তু তারা কিন্তু যখন ভোক্তাদের কাছে বিক্রি করছে তারা আরো ডাবল দামে বিক্রি করছে। আপনি কি এরকম কিছু ফেস করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই এরকম কিছু ফেস করছি, কারণ আমার কমলা আমি এখান থেকে বিক্রি করছি 150 টাকা, আমি যেখানে বিক্রি করছি যে ব্যাপারীর কাছে সে বিক্রি করছে আরেকজনের কাছে। এই মধ্যস্বত্বভোগী সে কত লাভ করছে তা তো আমি জানি না, কিন্তু বাজারে দেখলাম বিক্রি করতেছে 250 টাকা 300 টাকা কেজি। তো এই যে আমাদের বাংলাদেশে যে বাজার মনিটরিং ব্যবস্থা মানে একেবারে খারাপ বললেই চলে, কারণ খুব একটা নজরদারি নাই। সে কারণে হচ্ছে মধ্যস্থতাভোগীদের জন্য যারা ব্যবসায়ী আছেন বা খামারি পর্যায়ে আছেন তারা কিন্তু সবচেয়ে লসের সম্মুখীন হচ্ছেন। তো এই নিয়ে আপনার কি চাওয়া পাওয়া আছে কিনা? বাজার মনিটরিং করা উচিত। আমরা সমস্ত বছর কষ্ট করে যে অর্থ পাই, সেই অর্থ মধ্যস্বত্বভোগী এবং খুচরা ব্যাপারীরা আমাদের থেকে বেশি লাভ করে, তাহলে অবশ্যই এটা মনিটরিং করা উচিত। আমরা যে দামে বিক্রি করি আমি মনে করি আমাদের লস হয়, কিন্তু যারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে তারা কিন্তু আমাদের থেকে বেশি মানে অনেক বেশি লাভ করতেছে। আমরা আপনার সাথে একমত। এই মধ্যস্বত্বভোগীদের জন্যই কিন্তু আমরা ক্রেতা যারা আছি, আপনারা তো ক্ষতির সম্মুখীন হচ্ছেনই, এবং আমরা ক্রেতারাও কিন্তু 3 ডাবল দাম দিয়ে সেই জিনিসগুলো ক্রয় করছি, এবং এটার জন্য আসলে নজরদারি প্রয়োজন। তো ভাই, আপনার পরিশেষে আপনার কাছে জানতে চাইবো যে এই যে দার্জিলিং কমলা বাগান আপনি একটা আপনার স্বপ্ন জায়গা থেকেই করেছেন, এটাকে আরো সামনে প্রসারিত করবেন কিনা বা এটা নিয়ে আর কি চিন্তা ভাবনা আছে? প্রসারিত করব, এগুলো এখন পরিচর্যা করব। আর মোটামুটি আমি এই এলাকাটা কমলার যাতে চেনে, আমি তো প্রথমে এই অঞ্চলে কমলা নিয়ে আসছি, এর আগে কেউ নিয়ে আসে না এই অঞ্চলে। তো মোটামুটি আমি এইটা আপনার পর্যটন এলাকা করতে চাই, যাতে দূর দূরান্ত থেকে মানুষ আপনার বাগান পরিদর্শন করতে আসে, বাগান পরিদর্শন করতে আসে, দেখে, খাবে, দেখবে, আনন্দ পাবে, এটাই আমি চাই। আপনার এই সুন্দর চিন্তা ভাবনাকে আমরা সাধুবাদ জানাই এবং আপনার জন্য শুভকামনা থাকবে যাতে আপনার এই স্বপ্নটা বাস্তবায়িত হয়। অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV এর পর্দায় তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই NRBC ব্যাংক। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে সফল কোনো কৃষক বা খামারির আঙিনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।